আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। হলিশাইল ক্রিয়া অ্যান্ড ক্রিকেটের স্কুল কর্তৃক আয়োজিত আজকে আমাদের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এই দুর্যোগ সময়ে আসলে আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়েছি অনলাইন ক্লাসের জন্য। আমরা যতটুকু পারি তোমাদেরকে শীটগুলো আমাদের যে শীটগুলো তোমাদের বাসায় বাসায় পৌঁছে দিচ্ছি, সেগুলো যতটুকু পারি সুন্দর করে আলোচনা করে যেন বুঝিয়ে দিতে পারি। তো যাই হোক, আমি আজকে আমি মোহাম্মদ হোসেন কাজল, তোমাদের চতুর্থ শ্রেণীর ক্লাস টিচার। তো আজকে আমি 7 নং শীটটি আলোচনা করব। শীট নং 7 করি শীট নং 7। তো আমি আলোচনা করার পূর্বে আসলে একটু শীট সম্পর্কে যদি বলি, এখানে আমাদের প্রায় 9টি সাবজেক্টের মতো শীটের মধ্যে আছে। তো আমি চেষ্টা করব প্রতিটি সাবজেক্টগুলো ধারাবাহিকভাবে আলোচনা করার জন্য। তো প্রথমে আমাদের যে সাবজেক্টটি আছে, যে বিষয়টি আছে, সেটা হলো বাংলা প্রথম পত্র। তো বাংলা প্রথম পত্র এখন আমি আলোচনা করব। বিষয়টি দেখি তো আমরা আলোচনায় আসি। বাংলা প্রথম পত্রে আমাদের মোবাইল ফোন সম্পর্কে পড়তে বলা হয়েছে। তো মোবাইল ফোন অধ্যায়টি বলা হয়েছে যে তোমরা বাসায় সুন্দর করে 3 থেকে 4 বার ভালোভাবে রিডিংটি পড়বে। এরপর প্রশ্ন উত্তর এবং শূন্যস্থান যে বিষয়গুলো আছে সেগুলো ভালোভাবে করে নেবে। তো মোবাইল ফোন সম্পর্কে যদি সংক্ষেপে আমি কয়েকটি কথা বলি, তো আসলে মোবাইল ফোন বর্তমান সময়ে মোবাইল ফোন সম্পর্কে অবগত না বা মোবাইল ফোন সম্পর্কে জানে না, এরকম খুব কমই মানুষই আমরা দেখতে পাবো। কারণ একটা সময় ছিল যখন মোবাইল ফোন অ্যাভেলেবেল ছিল না, বাট এখন আমরা প্রতিটা বাসায় বাসায় কিন্তু মোবাইল ফোনের ব্যবহার দেখছি। তো আমরা যদি মোবাইল ফোনের মাধ্যমে আমরা কী করতে পারি? মোবাইল ফোনের মাধ্যমে আমরা অনেক কিছুই করতে পারি। যেমন আমরা মোবাইল ফোনের মাধ্যমে বই পড়তে পারি, এরপর ছবি আঁকতে পারি, গান শুনতে পারি। এই জিনিসগুলো আমরা মোবাইল ফোনের মাধ্যমে খুব ইজিলি করতে পারি। এরপর এখন আমি যে ক্লাসটি তোমাদের যে ক্লাসটি নিচ্ছি, এই ক্লাসটি তোমরা মোবাইল ফোনের মাধ্যমে ক্লাসটি দেখতে পারো। তো ওভারঅল আমরা যদি বলি, মোবাইল ফোনের মাধ্যমে আমরা অনেক কিছুই করতে পারি। আর ওয়ান থিং যেটা আই শুড সে, সেটা হলো মোবাইল ফোনের মাধ্যমে আমরা যোগাযোগ ব্যবস্থা, যেটা বর্তমান সময়ে খুব বড় একটা ইফেক্ট করে আমাদের মাঝে। তো মোবাইল ফোনের মাধ্যমে আমরা ইজিলি এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে কমিউনিকেশন করতে পারছি। তো মোবাইল ফোনের মাধ্যমে আরও ডিটেলস আলোচনা আছে এই চ্যাপ্টারটিতে, সেটা তোমরা ভালোভাবে পড়ে নেবে। আর একটু আগে আমি যেটি বললাম সেটা হলো মোবাইল ফোন অধ্যায়ে প্রশ্ন উত্তর শূন্যস্থান যেগুলো আছে সেগুলো আই হোপ যে তোমরা সুন্দর করে পড়ে নেবে। এরপরে আমি নেক্সট সাবজেক্টে আসি। নেক্সট সাবজেক্ট হলো বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রে এখানে আমাদের দুটি প্রশ্ন আছে, সেটা হলো ব্যাকরণ কাকে বলে প্লাস ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা। আর এর সাথে আরও কিছু প্রশ্ন আমরা দিয়েছি, বিপরীত শব্দ, বাংলা অনুবাদ, আরেকটি চিঠি রয়েছে, যেগুলো তোমরা বইয়ের মধ্যে পাবো। তো আমি ব্যাকরণ কাকে বলে এটা যদি সংক্ষেপে একটু বলি, তো আমরা যে বই ব্যাকরণ কাকে বলে সংজ্ঞাটা আমি যদি বলি, তাহলে বলতে পারি এভাবে যে বই পাঠ করলে ভাষা শুদ্ধরূপে লিখতে, বলতে ও পড়তে পারা যায়, তাকে বাংলা ব্যাকরণ বলে। এটা হলো 1 নম্বর প্রশ্ন আমাদের বাংলা দ্বিতীয় বইয়ের প্রথম প্রশ্নটি। এর পরের প্রশ্নটি যেটি রয়েছে সেটি হলো ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা। ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তার যে বাক্যগুলো আছে, সেই বাক্যগুলো যে প্রধান যে বিষয়টি, আমরা দুই তিনটি বাক্যের মধ্যে যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা বলতে পারি যে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা থেকে আমরা শিখতে পারবো সুন্দরভাবে কীভাবে কথা বলতে হয়। এরপর
সুন্দর করে লিখতে পারা যায়। এরপর আরও যে নিয়ম কানুনগুলো আছে, দাঁড়িয়ে কমা অর্থাৎ যোগী চিহ্ন, এই জিনিসগুলো আমরা ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা থেকে শিখতে পারি। এরপর এখানে বিপরীত শব্দ বাংলা অনুবাদ ও চিঠি যেটি রয়েছে সেটা তোমরা পাশে পৃষ্ঠা 18 পৃষ্ঠা উল্লেখ করে দেওয়া আছে, সেটা তোমরা বই থেকে পড়ে নেবে। তো বাংলা প্রথম আর বাংলা দ্বিতীয় মোটামুটি আমি শেষ করলাম। এরপরে আমি আলোচনা করবো ইংলিশ প্রথম পত্র। তো আমি বিষয়টা একটু লিখি ইংরেজি। ইংরেজি প্রথম পত্রে আমাদের এখানে বলা আছে ট্রাফিক রুলস, যে চ্যাপ্টারটি রয়েছে সেটি ভালোভাবে পড়ার জন্য তোমরা এই ট্রাফিক রুলস আমাদের বোর্ড বই, যে পাতলা বইটি আছে এই বোর্ড বইতে তোমরা এই অধ্যায়টি পাবে ট্রাফিক রুলস। তো সেখান থেকে তোমরা সুন্দর করে রিডিংটি পড়বে এবং বুকে বলে আরও যেগুলো বিষয় আছে এগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করবে। তো ট্রাফিক রুলস এর বাংলা অর্থ রাখবে। ট্রাফিক রুলসের বাংলা অর্থ হলো যে যানবাহনের দিক নির্দেশনা। অর্থাৎ আমরা আমি যদি পুরো গল্পটি আমি যদি সংক্ষেপ পুরো গল্পটিকে যদি দুটি বাক্যে বলি, তো আমরা আসলে ট্রাফিক রুলসে যে জিনিসটি আমরা লক্ষ্য করেছি সেটা হলো বিভিন্ন যে সিটি শহরগুলো আছে, রংপুর, ইভেন ঢাকা, তো সেগুলোতে আমরা দেখে থাকি যে সেগুলোতে আমরা দেখে থাকি যে একদিক থেকে গাড়ি যখন অতিবাহিত হয় তো রাস্তার পাশে যে ল্যাম্পপোস্টগুলো থাকে, তো সেখানে ওই রেড প্লাস ইয়েলো লাইট এগুলো থাকে। তো সাধারণত যেটি হয় যে রেড লাইট জ্বললে গাড়িগুলো থেমে যায়, এরপর ইয়েলো লাইট জ্বললে গাড়িগুলো মুভ হয়। তো এই জিনিসগুলো তোমরা এই চ্যাপ্টারটির মধ্যে পাবে। আরও ব্যাপক আলোচনা যেটি তোমরা পড়লে বুঝতে পারবে ট্রাফিক রুলস চ্যাপ্টারটি। এরপরে আমি আসি হলো তোমার সিলেবাসের 9 থেকে 13 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি একটি একটি করে আলোচনা করবো। তো সিলেবাসের যে 9 নং প্রশ্নটি আছে সেটা হলো WH কোশ্চেন। তো এটা নিয়ে WH কোশ্চেনটা আসলে তোমাদের একটু করে সমস্যা দেখা যায়। তো যদিও আমি ক্লাসে বলেছি যে এটার কয়েকটি ফর্মুলা আছে, তুমি কীভাবে এটি সমাধান করবে, তো আমি এখন এটি বোর্ডে দেখাবো। তো WH কোশ্চেন হলো তোমরা ভিডিওটি যখন দেখবে সাথে করে বইয়ের হেল্প নিতে পারো, বই নিলে সুবিধা হয়। তো আমি এখন WH কোশ্চেনের তোমাদের যে ইংরেজি গ্রামার বইটি আছে 179 পৃষ্ঠার ইউনিট 34 সেটা আলোচনা করবো। আমি এখন বইয়ে চলে যাই 179 পেজ। তোমরা বইটি বের করে সামনে রাখতে পারো যখন ভিডিওটি দেখবে। তো এখানে আমি আজকে যেটা আলোচনা করবো ইউনিট 34 লেসন 1-2। এখানে আমি লিখি, তোমাদেরকে আমি এখানে 5টি আছে, এখানে আমি দুইটি নিয়ম দেখাবো। তো ইউনিট 34 লেসন 1-2। তোমরা এই বলবে। তো আমি WH কোশ্চেন বোঝানোর আগে আমি একটি ছোট্ট ইউনিট 34 এর এখানে যে 5টি আছে সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো বাদে অন্য আমি দুটি সেন্টেন্স দিয়ে আমি আগে তোমাদেরকে প্রথমে বোঝাতে চাই। যেমন আমি যদি এখানে একটা বাক্য লিখি, মনে করো আমি লিখলাম যে I am fine, এক নম্বর বাক্য দিলাম I am fine। এখন আমরা ফাইনের নিচে আন্ডারলাইন করব। এখন এটা হলো WH কোশ্চেন। হ্যাঁ, আমি WH কোশ্চেন তো WH কোশ্চেন এখানে এক নম্বরে আমি একটা বাক্য দিলাম I am fine। এটির বাংলা অর্থ কি? এটির বাংলা অর্থ হচ্ছে আমি ভালো আছি। তো এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, সেটা হলো যে এই পুরো বাক্যের মধ্যে যে ওয়ার্ডটির নিচে আন্ডারলাইন করা থাকবে সেই ওয়ার্ডটি বাদ দিয়ে
আমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন করতে হবে। তো ডাব্লিউএস কোশ্চেন আমরা যখন করব তখন সাধারণত প্রথমে আমরা হোয়াট, হোয়েন, হোয়ার এগুলো আমরা প্রথমে এগুলো দিয়ে আমরা শুরু করি এবং সবশেষে প্রশ্নগুলো চিহ্ন এটা দিতে হবে। এটা অনেকে দেয় না, এটা না দিলে কিন্তু তোমার পুরো বাক্যটা কাটবে। অবশ্যই ডাব্লিউএস কোশ্চেন আমরা দিব। তো এখানে আই এম ফাইন, এটির বাংলা অর্থ হলো আমি ভালো আছি। এখন আমরা যদি এভাবে চিন্তা করি যে আসলে আমরা আই এম ফাইন আমরা কখন বলি, যখন কেউ আই এম ফাইন আমরা কখন বলি, যখন কেউ আমাদেরকে বলে যে তুমি কেমন আছো, হাউ আর ইউ, তখন আমরা বলি আই এম ফাইন, আমি ভালো আছি। তো আমরা এভাবে করে চিন্তা করতে পারি যে আমরা এই বাক্যটা আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে এই বাক্যটা আমরা কখন বলি, যখন যখন আমাদেরকে কোনো একটা বাক্য, যখন আমাদের একটা বাক্য জিজ্ঞাসা করছে, যেমন হাউ আর ইউ, তুমি কেমন আছো, তখন আমরা রিপ্লাই কিন্তু এই বাক্যটা বলে থাকি আই এম ফাইন। তো আমরা বাংলা এভাবে চিন্তা করতে পারি। তাহলে আমরা এখানে যেটা লিখবো যে সাধারণত আমাদেরকে কেউ একটা প্রশ্ন করলে আমরা এই উত্তরটা দিয়ে দিই, তো সেই প্রশ্নটা আমরা এখানে লিখবো। তো এখানে আমরা এখানে যেটা হবে সেটা হলো হাউ আর ইউ, এটা আমরা লিখতে পারি। তো এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু এটি সাজিয়েছি, এখানে কিন্তু এই ওয়ার্ডটি ফাইন যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা কিন্তু এখানের মধ্যে নাই। আর যেগুলো হচ্ছে আমরা যখন এটা সমাধান করলাম, তো এটা হচ্ছে 1 নাম্বার একটা ফর্মুলা, যেটা আমরা এইভাবে করে করতে পারি। বাংলা চিন্তা করে আমরা এটা একভাবে করতে পারি, অন্য আরেকভাবে চিন্তা করতে পারি যে অন্য আরেকটা ফর্মুলা আছে, যদি ব্যক্তিবাচক বোঝায় তাহলে হু হবে। হ্যাঁ, যদি ব্যক্তিবাচক বোঝায় তখন হু হবে। তারপর বস্তুবাচক বোঝালে হবে হুইচ, তারপরে স্থান বোঝালে হবে হোয়ার। এভাবে করে আমরা চিন্তা করতে পারি। আর এখানে আসলে এই জিনিসটা সমাধান করতে হলে কিন্তু টেন্সেরও একটু গঠন প্রণালীগুলো জানতে হয়। সাধারণত এখানে কিন্তু চেঞ্জ হবে। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাধারণত ডু বা ডাজ হয়, পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড হয়। এগুলো একটু মানে এটা যদি আমি আলোচনা করি এটা অনেক মানে ব্যাপক সময়। তো আমি ক্লাসে যেভাবে বুঝিয়েছি যে তোমরা বাংলাটা কিন্তু তোমরা যদি চিন্তা করো তাহলে খুব ইজিলি তোমরা এটা সলভ করতে পারো। তো আমরা যদি এইভাবে সমাধান করি তাহলে আমরা এখানে দেখো লেসন ইউনিট 34 লেসন 1-2 এর যে প্রথম বাক্যটা আছে, 1 নম্বর বাক্যটা কি দেওয়া আছে, এস এম সুলতান ইজ আ ফেমাস প্রিন্টার অফ আওয়ার কান্ট্রি। আচ্ছা, এটা আমি যদি লিখি এস এম সুলতান is a famous painter এটা কিন্তু পুরোটা একটা বাক্য। হ্যাঁ, অফ আওয়ার কান্ট্রি, পুরোটা একটা বাক্য। তো এস এম সুলতান ইজ আ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি, এখানে এস এম সুলতানের নিচে দাগ দেওয়া আছে। তো এটার বাংলাটা আমি যদি বলি যে এস এম সুলতান ইজ আ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি, এস এম সুলতান আমাদের দেশে একজন বিখ্যাত শিল্পী। শিল্পী বলতে আমরা বিভিন্নভাবে এটা ডিফাইন করতে পারি। যেমন শিল্পী বিভিন্নভাবে আমরা ডিফাইন করতে পারি। যারা গান করে তাদেরকে সিঙ্গার বলা হয়, এরপর যারা ড্রয়িং করে তাদেরকে তাদেরকেও আমরা বলে থাকি। এইভাবে করে আমরা একটা যাই হোক। তো আমরা যদি এটা বাংলা বলি তো এস এম সুলতান ইজ আ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি, এস এম সুলতান আমাদের দেশের একজন বিখ্যাত আর্টিস্ট। তো এটা যদি আমরা সমাধান করি তাহলে এই পুরো বাক্যটাতে আমরা যদি প্রশ্ন করি কে হয় একজন বিখ্যাত আর্টিস্ট আমাদের দেশে, তাহলে এই যে কে হয় এখানে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। হ্যাঁ, যখন আমরা প্রশ্ন করছি তখন কে এর বাংলাটা কি, কে এর ইংরেজিটা কি, হু। তো এটা কিন্তু ব্যক্তি বোঝাচ্ছে। হ্যাঁ, এটা দিয়ে তো ব্যক্তিবাচক বোঝালে আমি একটু আগে বললাম যে হু হবে। তো এইভাবে করে তোমরা পরের সমাধান করতে পারবে। যে তারপরে হচ্ছে কোনো বাক্যে স্থান বোঝাচ্ছে তখন সেটা হোয়ার হবে। এটা যদি আমি সমাধান করি তাহলে এটা হবে হু, এখানে প্রথমে হু বসাবে, তারপর হু, বাকিগুলো সেম থাকবে। হু ইজ আ ফেমাস পেইন্টার, এখানে বাকিগুলো সেম থাকবে। হু ইজ আ ফেমাস পেইন্টার, বাকিগুলো সেম থাকবে। হু ইজ আ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি।
এরপর সবশেষে কিন্তু অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা তোমরা দিবে, কারণ আমি দেখেছি যে স্টুডেন্টরা তোমরা সবই ঠিক লিখেছো কিন্তু প্রশ্নবোধক চিহ্ন তোমরা তোমাদের দিতে মনে থাকে। তো আই হোপ ইউ উইল রিমেম্বার দ্যাট। তো তোমরা এই প্রশ্নবোধক চিহ্নটি দিবে। তো আমি আশা করি যে তোমরা ডাব্লিউএস কোশ্চেনটি বুঝতে পেরেছো। তো দুইভাবে আমরা সমাধান করতে পারি, একটা হলো বাংলা চিন্তা করে যে আসলে এটা আমরা একটা বাক্য দেওয়া থাকবে, এটা আমরা কখন বলি, কেউ যখন কোনো একটা প্রশ্ন করে তখন আমরা এই উত্তর থাকি, তো সেই প্রশ্নটাকে এভাবে করে আমরা চিন্তা করে লিখতে পারি। আবার চিন্তা করতে পারি যে পুরো একটা বাক্য দেওয়া থাকবে, এই বাক্যটিতে আমি বলেছি যে যেই ওয়ার্ডটার নিচে দাগ দেওয়া থাকবে সেটা যদি ব্যক্তিবাচক হয় তাহলে হু হবে, এরপরে বাকি অংশটা তোমরা সেভাবে বসাবে আর শেষে প্রশ্ন। আর যদি স্থান বোঝায় তাহলে হোয়ার দিয়ে তোমরা এটা করতে পারবে, আর বস্তুবাচক বোঝালে হুইচ দিয়ে করতে পারবে। আর মাঝে মাঝে এখানে কিছু কিছু বাক্যে এই জায়গাটাতে চেঞ্জ হবে। আমি যেটা বলেছি যে আসলে একটু টেন্সের ধারণা তোমাদেরকে, টেন্স সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, যেটা আমি একসময় আলোচনা করব। তো টেন্সের ক্লাসে আমি অল্প করে তোমাদেরকে বলেছি যে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে আমরা যখন প্রশ্ন করি তখন দুবার ডাস হয়, আর পাস্ট ইন্ডিফিনিট টেন্সে প্রশ্ন করার সময় ডিপ বসে। তো এই জিনিসগুলো একটু করে যদি তোমরা বইয়ে বের করে চ্যাপ্টারটা দেখলে তোমরা এই জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়। তো এখন আমি পরেরটাতে আসি। আমাদের ডাব্লিউএস কোশ্চেন প্রায় বোঝানো শেষ। এরপরে সিলেবাসের 10 নং প্রশ্ন আছে আন্ডারস্ট্যান্ডিং ইনস্ট্রাকশন। 10 নম্বর প্রশ্নটি আন্ডারস্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দিয়ে রয়েছে 191 পৃষ্ঠায় পাবা, ইংরেজি গ্রামার বইটা, আমাদের যে গ্রামার বইটা আছে, গ্রামার বইটা আছে। তোমরা প্রয়োজনে ক্লাসটি দেখার সময় যদি তোমাদের প্রয়োজন, যদি মনে হয় যে বই দেখলে ভালো হবে, তাহলে বই নিয়েও বসতে পারো। তো এখানে বই মাঝে মধ্যে দেখতে হতে পারে, কারণ আমি সবগুলো আসলে এখানে লেখা আমার সম্ভব হচ্ছে না, কারণ একটা আমাদের শীটে অনেকগুলো সাবজেক্ট আমাদেরকে আলোচনা করতে হবে। তো আমি অল্প অল্প করে যতটুকু মানে পারা যায় তোমরা বুঝতে পারবে ততটুকু আমি আলোচনা করবো, এবং চেষ্টা করবো মোটামুটি যেন তোমরা আমি যতটুকু আলোচনা করবো যেন সুন্দর করে তোমরা বুঝতে পারো। তো আমি এখন আসলে হলো 191 পৃষ্ঠার 6 নম্বর প্রশ্ন। তো 191 পৃষ্ঠার 6 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হলো তোমরা এখানে একটা প্রশ্ন আছে, এখানে হচ্ছে প্রশ্নের মধ্যে তোমরা এখানে একটা প্রশ্ন আমি বইয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাবাউট রাইটিং সাম থিং অন বোর্ড দেন আনসার দ্য ফলোইং কোশ্চেন। বোর্ডে কিছু নির্দেশনা দেওয়া থাকে, এরপর নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে উপরে 1 থেকে 5 পর্যন্ত, এরপর এখানে নিচে কোশ্চেন দেওয়া আছে এ বি সি আছে। তো এখানে প্রশ্ন দেওয়া থাকবে 3টা, এই 3টা প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। তো আমি ক্লাসে বলেছি যে এ নম্বর প্রশ্নের উত্তরকে আমরা ছোট করে দেবো, তারপর বি নম্বরটা আরেকটু বড় হবে, সি নম্বরটা তার থেকে আরেকটু বড় হবে। এ নম্বর প্রশ্নটা যেটা আছে সেটা হলো হোয়াট ডু ইউ নিড টু রাইট অন দ্য বোর্ড। বোর্ডে লেখার জন্য তোমার কি দরকার, হোয়াট ডু ইউ, আচ্ছা এটা আমি একটু ইরেজ করে দেবো। তো আমরা এ নাম্বার প্রশ্নটা হচ্ছে যেটা দেওয়া আছে হোয়াট ইউ নিড টু রাইট অন দ্য বোর্ড। এটার উত্তর আসলে কি হতে পারে, এটার উত্তর বোর্ডে লেখার জন্য তোমার কি দরকার। আমি যদি এখানে প্রশ্নটা লিখি 1 নম্বর হোয়াট ডু ইউ নিড to write on the board. What do you need to write on the board? বোর্ডে লেখার জন্য তোমার কোন জিনিসগুলো প্রয়োজন। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে আমি বোর্ডে লিখছি, বোর্ডে লেখার জন্য আমার মার্কারের প্রয়োজন। সো
আমরা এভাবে করে এটার অ্যান্সার লিখতে পারি। বইয়ে যেটা আছে সেটা লিখতে হবে এরকম না, তোমরা নিজের মতো করে উত্তরটি লিখতে পারো যে আই নিড মার্কার পেন অ্যান্ড ডাস্টার ইফ উই ওয়ান্ট টু রিড অন দ্য হোয়াইট বোর্ড অর ব্ল্যাক বোর্ড। তো এভাবে তোমরা এ নাম্বার প্রশ্নের উত্তরটি লিখতে পারবে। বি নাম্বার যেটা আছে, তো হোয়াই ডু ইউ টেক এ ডাস্টার, 2 নম্বর প্রশ্নটা আছে যেটা, সেটা হলো হোয়াই ডু ইউ টেক এ ডাস্টার, হোয়াই ডু ইউ টেক এ ডাস্টার, তোমরা কেন ডাস্টার নিয়ে থাকো। তো এটা যদি আমি বলে এটার অ্যান্সার যদি আমরা দিই, তো বইয়ের মধ্যে যেটা আছে টু ক্লিন দ্য বোর্ড, খুব সুন্দরভাবেই আছে। তো এটা আমরা দিতে পারি যে আমরা ডাস্টার সাধারণত নিয়ে থাকি বোর্ডটি পরিষ্কার করার জন্য। তো আমরা বলতে পারি যে টু বোর্ড, আমরা অ্যান্সারটা এইভাবে লিখতে পারি যে টু ক্লিন দ্য বোর্ড উই নিড ডাস্টার, আমাদের বোর্ডটি পরিষ্কার করার জন্য আমাদের ডাস্টারের প্রয়োজন। এর পরের প্রশ্নে আমরা যদি আসি, হাউ ডু ইউ রাইট অন দ্য বোর্ড, তুমি কিভাবে বোর্ডের মধ্যে লিখবে। তো 3 নম্বর প্রশ্নটা যেটা আছে, 3 নম্বর প্রশ্নটা আমি যদি বোর্ডে লিখি, হাউ ডু ইউ রাইট অন দ্য বোর্ড, হাউ ডু ইউ রাইট অন দ্য বোর্ড, তোমরা কিভাবে বোর্ডের মধ্যে লিখবে। তো এখানে তোমরা অ্যান্সারটা দেখতে পাচ্ছ যে আসলে আমরা যদি বোর্ডে লিখতে চাই তাহলে ফার্স্ট আই টেক আ পিস অফ চক অথবা মার্কার। If I want to write on the blackboard, then I have to take marker pen and duster also. So this way we can give our answer. বইয়ে যেভাবে আছে সেভাবে না লিখলে তোমরা নিজের মতো করে লিখতে পারবে, কিন্তু বাক্যগুলো তোমাদের ঠিক হতে হবে। তো এভাবে করে তোমরা যে তোমার আন্ডারস্ট্যান্ডিং ইনস্ট্রাকশন যেটি রয়েছে সেটা তোমরা এভাবে করে লিখতে পারবে। এভাবে করে আই হোপ যে তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা আসবো হলো কন্ডিশনাল অফ অর্ডিনাল নাম্বার, 198 পৃষ্ঠার 6। তো ইংরেজি গ্রামার বইটি তোমরা যদি বের করো তাহলে তোমাদের সুবিধা হবে। 198 পৃষ্ঠার 6 এখানে যে প্রশ্নটি দেওয়া আছে সেটা হলো রাইট 5 sentences about your visit to a historical place considering the following points. হ্যাঁ, এখন আমি আলোচনা করব হলো সিলেবাসের 10 নং সিলেবাসের 198 পৃষ্ঠা 6 নং সিলেবাসের 11 নং প্রশ্ন আমরা আলোচনা করব। সিলেবাসের 11 নং প্রশ্ন আমরা আলোচনা করব। এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে দেওয়া আছে সেটা হলো তোমার write 5 sentences about your visit to a historical place considering the following points. এখানে নিম্নলিখিত নির্দেশনার আলোকে তোমার একটি ঐতিহাসিক স্থান পরিদর্শন সম্পর্কে 5টি বাক্য লিখতে হবে। তো এখানে প্রশ্ন আকারে দেওয়া আছে এ বি সি, কিন্তু আমরা যখন উত্তর লিখবো আমরা এ বি সি নাম্বার দিয়ে লিখবো না, আমরা প্যারাগ্রাফের মতো করে লেখার চেষ্টা করবো। তো এখানে এ নাম্বার প্রশ্ন যেটি আছে সেটা হলো when did you start for the place, তোমরা কখন স্থানটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলে। অর্থাৎ আমরা যখন আমরা যে জায়গাটিতে গিয়েছিলাম সেই জায়গাটি আমরা কোন সময় সেই জায়গাটি আমরা যাওয়ার জন্য কোন সময়টি চুজ করেছিলাম, কোন সময়টিতে গিয়েছিলাম। তাহলে আমরা এখানে আমরা অ্যান্সারটি এভাবে দিতে পারি যে আমরা একটি জায়গায় গিয়েছিলাম, we went to a place which was সোনারগাঁও, ঢাকা। আমরা একটি জায়গায় গিয়েছিলাম যেটা ঢাকা সোনারগাঁও
studied Dhaka Sonargaon, and we started for the place at 8 AM. আমরা 8টার দিকে রওনা হয়েছিলাম আমাদের বাসা থেকে। দেন পরবর্তী যে কোশ্চেনটি আছে, why did you go there? হ্যাঁ, তো 3 নম্বর প্রশ্নটা হলো why did you go there? Why did you go there? কেন তোমরা সেখানে গিয়েছিলে? এখানে আমরা why did you go there এটা উত্তর আমরা যদি দিই যে we went there for visiting the place, আমরা সেখানে গিয়েছিলাম জায়গাটি পরিদর্শন করার জন্য। এইভাবে আমরা এটার উত্তর দিতে পারি। এরপর সি নাম্বারটা যদি আমরা আসি, সি নাম্বারটা হলো সি নাম্বার প্রশ্ন আছে when did you return home? তোমরা সেখান থেকে কখন বাসায় ফিরেছিলে? অর্থাৎ তোমরা যে জায়গাটিতে গিয়েছিলে তোমরা সেখান থেকে কখন বাসায় ফিরেছিলে। তো প্রশ্নটা হলো when did you return? When did you return home? তোমরা কখন বাসায় পৌঁছেছিলে? তাহলে এটার উত্তর আমরা যদি লিখি ওই প্যারাগ্রাফের মতো করেই লিখবে। প্রথমে এ নাম্বার প্রশ্নের উত্তর দিবে, দেন বি, তারপরে সি। সি নাম্বার প্রশ্নের উত্তরটা এভাবে দিবে when did you return home? এটার বাংলাকে তুমি কখন বাসায় ফিরেছিলে। তো আমরা এভাবে দিতে পারি উত্তরটা যে উই রিটার্ন হোম অ্যাট 6 PM, আমরা 6টার সময় বাসায় পৌঁছেছিলাম। অথবা আমরা এভাবে দিতে পারি উই রিটার্ন হোম বিফোর ইভিনিং, আমরা সন্ধ্যার পূর্বে বাসায় পৌঁছেছিলাম। তো এইভাবে করে আমরা 11 নম্বর প্রশ্নটা আমি বুঝিয়ে দিলাম। এভাবে করে তোমরা 11 নম্বরটি পড়বে প্লাস বাসায় চর্চা করবে। এরপরে আমি যদি আসি সিলেবাসের 12 নম্বর রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স। 12 নম্বর প্রশ্নটি যদি আমি আসি, এখানে আমি লিখি সিলেবাসের 12 নম্বর প্রশ্ন 204 পৃষ্ঠায় পাবে, 204 পৃষ্ঠা 8 নম্বর। আমি পৃষ্ঠা নম্বরে চলে যাব। 204 পৃষ্ঠায় 8 নম্বরের রিঅ্যারেঞ্জ পাবে। এখানে আমি ক্লাসে বলেছিলাম আসলে রিঅ্যারেঞ্জ তোমরা রিঅ্যারেঞ্জটা যদি খুব সহজভাবে সমাধান করতে চাও তাহলে তোমরা তোমাদেরকে যে বিষয়টি সম্পর্কে ধারণা রাখতে হবে সেটি হলো আবারও আমি আসলাম টেন্সে। তো একটা সময় আমি আলোচনা করবো টেন্স। তো টেন্স সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। যদি আমরা রিঅ্যারেঞ্জ সলভ করতে চাই, তো কেবল হচ্ছে এখানে 8 নম্বরটি এখানে বইয়ের 8 নম্বরটি সলভ করতে বলা হয়েছে। তো এখানে 8 নম্বরের এ নাম্বার যে সেন্টেন্সটি আছে সেটা হলো, আমি যদি এখানে লিখি তাহলে তোমরা বুঝতে পারবে। প্রথম ওয়ার্ডটি আছে টিভি, এরপরে গো, এরপর অ্যান্ড, আই, দেন ক্যান, দেন ওয়াচ। এভাবে করে একটা বাক্য দেওয়া থাকবে, এলোমেলো করে একটা বাক্য দেওয়া থাকবে। এখন এই বাক্যটি তোমাকে সাজাতে হবে। এই একটা বাক্য দিয়ে আমি উদাহরণ দিয়ে বোঝাবো। আসলে আমরা কিন্তু বাক্য যখন আমরা সাজাবো, তো সাজানোর একটা নিয়ম আছে। আমরা প্রথমে কিন্তু সাবজেক্ট বসাই, এরপরে ভার্ব বসাই, এরপর অবজেক্ট বসাই, এরপর আদার ওয়ার্ডস। তো এভাবে করে বসাতে হবে। তো এখানে সাবজেক্ট আসলে কোনটা? সাবজেক্ট হলো তোমার যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটা হলো সাবজেক্ট। যেমন আমি একটা অন্য উদাহরণ দিয়ে যদি বোঝাই যে রহিম গোজ টু স্কুল, রহিম বিদ্যালয়ে যায়। কে বিদ্যালয়ে যায়? রহিম বিদ্যালয়ে যায়। তাহলে রহিমটা সাবজেক্ট। তো প্রথমে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো এখানে কিন্তু অনেকগুলো ওয়ার্ড এর মধ্যে দেওয়া আছে। এটা যদি আমরা সাজাতে চাই তাহলে কিন্তু প্রথমে আমাদেরকে এখানে সাবজেক্ট হলো এটা। হ্যাঁ, তো এটা আমাদেরকে প্রথমে নিতে হবে আই, এরপরে হচ্ছে তোমার সাবজেক্টের পরে কিন্তু ভার্ব নিতে হয়, দেন অবজেক্ট। একটু আগে আমি যেটা বললাম, এখানে আমাদেরকে আমরা এই ক্যানটা নিতে পারি। ক্যানটা হলো মডাল ভার্ব। এখানে আমরা এখানে লিখতে পারি আই ক্যান, এরপরে গোটা নিতে হবে।
আসলে এই কিউএল হচ্ছে গোটা কিন্তু মূল ভাগ, যে ওয়ার্ড দ্বারা করা যাওয়া খাওয়া বোঝায় সেটা হলো তোমার ভাগ। তো এই গোটা হলো এখানে মূল ভাগ। এখানে আমরা এই আই ক্যান, দেন এই ক্যানের পরে এটা আমরা বসাতে পারি যে আই ক্যান গো, এরপরে হচ্ছে সাবজেক্ট হলো, দেন ভার্ব কিন্তু পরপর দুটি আমরা দেখতে পাচ্ছি, একটা মডেল আর একটা হলো এখানে তোমার মূল ভার্ব আমরা বলতে পারি, অথবা তোমার এটা অক্সিলিয়ারি ভার্ব আর এটা হলো মেইন ভার্ব, এভাবে আমরা বলতে পারি। তো আই ক্যান গো, এরপরে হচ্ছে অবজেক্ট হলো ওয়াচ, আই ক্যান গো ওয়াচ, আমি ওয়াচ মানে হলো কোনো কিছু দেখা, হ্যাঁ আমরা টেলিভিশন দেখার সময় সাধারণত ওয়াচ ব্যবহার করে থাকি। তো আই ক্যান গো ওয়াচ, এখানে কিন্তু আরও কিছু ওয়ার্ড আছে, আমরা এখানে লিখতে পারি আই ক্যান গো ওয়াচ টিভি অ্যান্ড গো, এভাবে দিতে পারি। আই ক্যান গো ওয়াচ, সরি এখানে এটা মিস্টেক হয়েছে, এটা হবে না, আই ক্যান ওয়াচ টিভি, হ্যাঁ এখানে হচ্ছে এটা মডেল ভার্বস দেন অবজেক্ট, আই ক্যান ওয়াচ টিভি, এটা হচ্ছে আদার ওয়ার্ডস, এখানে এটা মানে লিখে দিলে তোমাদের সুবিধা হবে, সাবজেক্ট দেন মডেল ভার্বস দেন অবজেক্ট, সাবজেক্ট মডেল ভার্ব দেন অবজেক্ট, দেন হলো আদার ওয়ার্ডস, আই ক্যান ওয়াচ টিভি অ্যান্ড গো, নিচে আসতে হবে, আই ক্যান ওয়াচ টিভি অ্যান্ড গো, আমি টেলিভিশন দেখতে পারি অথবা চলে যেতে পারি সেখানে। তো এইভাবে করে আমরা কিন্তু রিয়েন্স যে সেন্টেন্সগুলো আছে সেগুলো আমরা যদি আমরা একটু বুঝে যদি সমাধান করতে, মডেল ভার্বটা ওয়াজ না ক্যান, যদি আমরা একটু বুঝে সমাধান করি তাহলে আই হোপ যে তোমরা এটা সমাধান করতে পারো। তো এই বাক্যের এই বাক্যটা যদি আমরা সাজাই তাহলে এখানে আই ক্যান ওয়াচ টিভি অ্যান্ড আই ক্যান ওয়াচ টিভি অ্যান্ড গো, আমরা টেলিভিশন দেখতে পারি এবং সেখান থেকে যেতে পারি। তো এভাবে করে বি সি ডি যেগুলো আছে সেগুলো তোমরা আমি আশা করি যে তোমরা সেগুলো বুঝতে পারবে। তো রিয়েন্সটা সিলেবাসের 12 নম্বর যেটা সেটা আমি বললাম। এরপরে আমি আসি সিলেবাসের 13 নম্বর প্রশ্ন। সিলেবাসের 13 নম্বর 145 পৃষ্ঠার 6 নম্বর। সিলেবাসের 13 নম্বর সম্ভবত কমপ্লিটিং ফর্ম আছে 100, তোমরা 145 পৃষ্ঠার 6 নম্বর লিখতে পারো, 145 পৃষ্ঠার 6 নম্বর। 32 মিনিট হয়ে গেল। এখানে 145 পৃষ্ঠার 6 নম্বর, এখানে একটা ফর্ম আছে যেটা তোমাদেরকে পূরণ করতে হবে। তো আমি একটু সংক্ষেপে দেখো সিলেবাসের 13 নম্বর। এখানে হচ্ছে তোমার অবশ্যই ছক করে দিতে হবে, ছক করে দিলে তার নাম্বার দিলে পাশে, এরপর এখানে 1 2 এভাবে করে তোমার এই পর্যন্ত নাম্বারিং করে এখানে প্রথমে নেম দেওয়া থাকে, তারপর হচ্ছে ফাদার্স নেম দেওয়া থাকে, এভাবে করে সব